কাদায় হাঁটতে হাঁটতে 6 বন্ধুরই পা ব্যথা হয়ে গেছে। এদিকে কাঁধে ব্যাগ তো আছেই, আর আরাফের কোল থেকে অরুণিকার নামার কোনো রক্ষণই নেই, তাই তার হাতটাও প্রচন্ড ব্যথা করছে। আরাফের বাচ্চা কোলে নিয়ে হাঁটা চলার কোনো অভ্যাস নেই, কোলে নিলেও 5 মিনিটের বেশি রাখেনি কখনো। আর আজ প্রায় 1 ঘন্টা ধরেই অরুণিকাকে কোলে নিয়ে আছে। আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টায় পার করলো সবাই। কাদায় হাঁটার অভ্যাস না থাকায় এত সময় লাগলো। রাস্তাটা এত ছোট যে সেদিকে গাড়ি প্রবেশের কোনো সুযোগ নেই, আর 3 চাকা রিক্সাও রাস্তা পাওয়া যায়নি। বৃষ্টিতে গ্রামটি একদম জনমানব শূন্যহীন হয়ে গেছে। আর একটু এগিয়ে যেতে ইটের রাস্তা দেখা গেল, যদিও ভাঙা ইটের রাস্তা, তবু অন্তত সহজে হাঁটা যাবে। ইটের রাস্তা দেখে ইমন খুশিতে গদগদ হয়ে সেদিকে দেখিয়ে দিয়ে বলল, ভাই এখন একটু শান্তিতে হাঁটা যাবে। ব্যাস, অমনি ইটের রাস্তায় পা দেওয়ার আগে ইমন পা পিছড়ে ব্যাগসহ ধপাস করে কাদার উপরেই পড়ে গেল। শব্দ শুনে অরুণিকা ইমনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। অরুণিকাকে হাসতে দেখে ইমন প্রচন্ড লজ্জা পেল। বাচ্চা একটা মেয়ের সামনে সেইভাবে নিচে পড়ে গেল, তার উপর রহমত চাচাও আছেন। অচেনা মানুষের সামনে এভাবে মান সম্মান হানি না হলেও পারত। ইভান আর তুর্য ইমনকে টেনে তুলল। অরুণিকার হাসির ঢেউ যেন এবার উপচে পড়ল। সে একটা আঙুল ইমনের দিকে তাক করে, আরেক এক হাত দিয়ে মুখ চেপে হাসছে। হাসাচ্ছে, অভিনয় করছে বেশি। এবার ইভান অরুণিকার দিকে বড় বড় করে তাকাতে সে আবার মুখ ঘুরিয়ে আরাফের কাঁধে মাথা ফেলে দিল। হাঁটতে হাঁটতে তারা 4 চালা বাড়ির ঘরের সামনে এসে দাঁড়ালো। আহনাফ ঘরটি ঘুরে ঘুরে দেখতে লাগলো। বাকিরা চুপ, তারা বুঝেছে এটা তাদের নতুন বাসস্থান। তবু তুর্য অবাক হয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল আমাদের এখানেই থাকতে হবে? রহমত চাচা মলিন মুখে বললেন, বাবা কয়েকটা দিন কষ্ট করো না হয়, আমি সব ব্যবস্থা করে তোমাদের দেশের বাইরে পাঠিয়ে দিব। ওখানে তোমরা এর চেয়ে ভালো ঘরেই থাকবে। তাহমিদ ঘরে ঢুকতেই কাঠের চৌকাঠে হোঁচট খেয়ে ঘরের ভিতরে গিয়েই পড়লো। কোনোভাবে পা গুটিয়ে দাঁড়াতে বললো, শুরুটাই যদি এমন হয় তাহলে শেষটা কেমন হবে? আরাফ বলল, শুরুটা কষ্ট হলেও সমাপ্তি সুন্দর হবে। আরাফ মুখে এ কথা বলে বাকিদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেও সে ঘরটা দেখে মনে মনে দমে গেছে। শুরুতেই বসার ঘরের মতো লম্বাটে ঘর, ভিতরে একটা দরজা, দরজার উপরে অনেক বড় একটা রুম, আর সেই রুমে একটাই জানালা। জানালাটির পাশেই আরেকটা দরজা। এবার সে দরজাটা ঘুরে অবাক কণ্ঠে বলল, ওয়াশরুম কোথায়? রান্নাঘরও তো নেই। রহমত চাচা সে দরজা দিয়ে বের হয়ে এক পাশে রেখে দিয়ে বললেন, ওটা টয়লেট, আর পাশেরটা গোসলখানা। রান্নার চুলাটা বৃষ্টিতে ভেঙে গেছে, মাটির চুলা তো তাই। তোমাদের তো রান্না করতে হবে না, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমিই করে দেব। রহমত চাচার কথা শুনে তারা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। রহমত সাহেব ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বলে গেলেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে দিবেন। তিনি চলে যাওয়ার পর ইমন ফ্রেশ হতে চলে গেল। কাঁচা টয়লেট, তার উপর টিউবওয়েল চেপে বালতিতে পানি ভর্তি করা, কি একটা নতুন ঝামেলা পড়ল সে। বালতি থেকে পানি নিয়ে কি কাদা পরিষ্কার করা যায়? এক পাশে কাদা তুলতে তুলতেই বালতি খালি হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পর সে মনের মতো নিজেকে পরিচ্ছন্ন করে বেরিয়ে এলো। এদিকে অরুণিকা গুটি গুটি পায়ে এঘর ওঘর হাঁটছে। নতুন বাসায় এসে সে সবচেয়ে বেশি মজা পেয়েছে চৌকাঠের এপারে দাঁড়িয়ে ওপারে লাফ দিচ্ছে। এটাই তার নতুন খেলা। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে অরুণিকা আরাফের সামনে এসে বলল, আমি ভাত খাবো। অরুণিকার মুখে এমন কথা শুনে সবাই তার দিকে তাকালো। কাল সন্ধ্যা থেকে এই বেলা পর্যন্ত মেয়েটা তো শুধু হালকা নাস্তাই খেয়েছে। তার গায়ে জামাটাও অপরিষ্কার, রক্তের দাগগুলো পানি দিয়ে ধুয়ে দেওয়ার পরও এখনো লালচে সোনালি দাগ দেখা যাচ্ছে। আহনাফ বিরক্ত হয়ে বলল, আমরা কি ভাত খাচ্ছি? আমাদের কিছু খেতে দেখেছো? আহনাফের কথায় অরুণিকা মুখ ভার করে ক্ষীণকণ্ঠ বলল, মার কাছে যাবো, মাকে ফোন দাও। আহনাফ আরাফকে কিছু বলতে না দিয়ে অরুণিকাকে টেনে পাশের ঘরে নিয়ে গিয়ে বলল, এখানে চুপচাপ বসে থাকো, একটা কথাও বলবে না। আরাফ আহনাফকে আটকাতে গেলে আহনাফ বলল, তুই ওকে আশকারা দিস না,
তুই ভালোভাবে জানিস ওর আবদারের শেষ হয় না, আজ এটা কাল ওটা। এখন থেকে ওকে দমিয়ে না রাখলে আমাদের মাথা খেয়ে ফেলবে। তুই পারবি চাচির মতো ওর পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিতে? আমি পারবো। আরাফ নরম কণ্ঠে বলল, ও তো অনেক ছোট, ও তো আবদার করবেই। আমরা ওর বয়সে কত আবদার করেছি, ওর তো এখন সেই বয়সটা চলছে। জানিস আমাদের চেয়ে ওর বেশি কষ্ট হচ্ছে। ও তো জানেই না কি হয়েছে। চাচু আর চাচিকে ছাড়া ও কখনোই একা ছিল না। কাল সারা রাত আমাকে চাচুর কথা বলেছে। আমি ওকে কোনো উত্তর দিতে পারিনি। আমি চাচুর শেষ কথাটা রাখতে চাই। তোর বাচ্চা পছন্দ না, তাই তোর ওকে বিরক্ত লাগছে, কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি না ওর দায়িত্ব নিব। আরাফের কথা শুনে আহনাফ চুপ করে রইল। তার বাচ্চা পছন্দ না, তাই বাচ্চারা আশেপাশে থাকতেও চাইবে না, এটা তো সম্ভব না। এখন তো তার এই পরিবেশটাও পছন্দ না, তবুও তাকে এখানে থাকতে হচ্ছে। কথায় জোর না পেয়ে আহনাফ ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ালো। এই সময়টাই সে স্কুল থেকে বাসায় ফিরত। মা তার ক্লান্ত ছেলের ব্যাগ কাঁধ থেকে টেনে নিয়ে ঠান্ডা শরবত এগিয়ে দিতেন। কখনো কখনো বাসায় কি কি হয়েছে সেটাই মিনমিন করে বলতে থাকতেন। আহনাফ মায়ের কথা মনোযোগ দিয়ে শুনতো না। এসে ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়ত। পকেট থেকে ফোনটা বের করে শক্ত করে চেপে ধরল আহনাফ। মায়ের বড় কথাটা বারবার তার মনে পড়ছে। তোকে তাড়াতাড়ি বিয়ে করে দেব, তুই সারাদিন ফোন নিয়েই থাকিস। আমার কথা শোনার তো কেউই নেই। বিয়ের পর তুই ফোন দেখিস, আমি আমার বৌমার সাথে গল্প করব। আহনাফ ফুপিয়ে কেঁদে উঠল। তুর্য তার পাশে এসে তার কাঁধে হাত রাখলো। আহনাফ কাঁদতে কাঁদতে বলল, আমি মায়ের কথাগুলো কখনোই মনোযোগ দিয়ে শুনিনি। মা বলেই যেত আর আমি ফোন নিয়ে ব্যস্ত থাকতাম। কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যেত। মা বেরিয়ে যাওয়ার পর আমি আবার দরজাটা বন্ধ করে দিতাম। আরাফ ঠিকই বলেছে, আমার চেয়েও বেশি ওরও কষ্ট হচ্ছে। ও তো সারাদিন চাচির সাথেই ছিল। আমি মাকে এত অবহেলা করার পরও আমার এত খারাপ লাগছে, ওর তো আরো খারাপ লাগবে। দুজন মলিন মুখে বলল, আমি মাকে বলেছিলাম গানের অ্যালবাম বের করার সুযোগ পেলে প্রথম গানটি তার জন্যই লিখবো, কিন্তু এখন হয়তো স্বপ্নটাই বেঁচে আছে, মা আর নেই। আমার পিকনিকে যাওয়া উচিত হয়নি, শেষ সময় না হয়ে পরিবারের সাথেই থাকতাম। এরপর কিছু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর দুপুর করে বিকেল হলো। রহম সাহেব কয়টা প্যাকেট আর খাবারের বক্স নিয়ে এলেন। প্যাকেটগুলোতে 6 জনের জন্য 2 সেট করে জামা আর প্যান্ট এনেছেন, আর অরুণিকার জন্য 7-8টার মতো ফ্রক আর প্যান্ট। অরুণিকা নতুন জামা পেয়ে খুব খুশি। রহমত চাচা তার সাথে 16-17 বছরের একটি মেয়েকেও এনেছেন। মেয়েটি এই গ্রামের দোকানদারের মেয়ে। রহমত সাহেবের হাতে জিনিসপত্র এনে দিতে সে এসেছিল। রহমত সাহেব তাকে অরুণিকাকে গোসল করিয়ে ও ভাত খেয়ে দিয়ে যেতে বললেন। অরুণিকাও থিন থিন করে তার সাথে চলে গেল গোসল করতে। ব্যাস কিছুক্ষণ পর অরুণিকা ফুপিয়ে কেঁদে ওঠার শব্দ শুনে তাহমিদ সেদিকে ছুটে গেল। গোসলখানা কোনো দরজা নেই, চারদিকে চটের বস্তা, সেটাকেই পর্দা হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহমিদ কাছে গিয়ে শুনল মেয়েটি অরুণিকা চাপা কণ্ঠে গাড়ি গ্যারাজ করছে। অরুণিকার মুখ চেপে ধরে ফিসফিস করে বলছে, কাঁদলে তোর মুখ শিরাই করে দিমু, চুপ কর। তাহমিদের এবার রাগ উঠে গেল। বাইরের থেকে চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি ওকে বকছো কেন এভাবে? বের হয়ে আসো বলছি। মেয়েটি চটের অবস্থার ফাঁক দিয়ে মুখ বের করে বলল, বকা দিমু কেন? ও দাঁড়াইতেছেই না, বিড়বিড় করতেছে, তাই সুন্দরভাবে দাঁড়াইতে বললাম। তাহমিদ ধমকে সুরে বলল, যাও এখান থেকে, যাও। তাহমিদের চেঁচামেচি শুনে রহমত সাহেব আর বাকিরা বেরিয়ে এলেন। তাহমিদের কথা শুনে রহমত চাচা মেয়েটিকে বকলেন। এরপর সে চুপচাপ গিয়ে অরুণিকাকে জামা পরিয়ে বাইরে আনলো। অরুণিকার চোখ ফুলে গেছে, সে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা যে তাকে মেরেছে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আরাফ অরুণিকাকে কুড়ে নিয়ে জিজ্ঞেস করতে সে ফুপিয়ে কেঁদে উঠল। ধীরে ধীরে ওর কান্না ভারী হতে লাগলো। আর দেখি আরাফের দিকে তাকালো, হাতে চিমটি দেওয়া দাগ। রহমত সাহেব চুপ করে রইলেন। এরপর আহনাফের এক ধমকে মেয়েটি দৌড়ে চলে গেল। তারপর আরাফাত অরুণিকাকে নিয়ে কিছুক্ষণ বাইরে হাঁটলো। ওর মন শান্ত হওয়ার পর ঘরে ঢুকে খেতে বসলো। ঘরে একটা মাত্র বাতি, তা আবার এর আলোটা সোনালি হলুদ।
এমনিতেই আরাফের চোখে সমস্যা, এখন এই আলোতে সে কিছুই ভালোভাবে দেখছে না। এদিকে ভাতের সাথে মাছ, পেটে ক্ষুধা থাকায় তারা খেয়েই ফেললো। কিন্তু অরুণিকা সে 10 মিনিট ধরে মুখে ভাত নিয়ে বসে আছে। আরাফ প্রায় আধা ঘন্টা খাওয়ালো, এরপর তুর্যের হাতে দিয়ে উঠে গেল। বাকিটুকু অরুণিকা তুর্যের হাতেই খেলো। এদিকে তুর্যের হাত শুকিয়ে গেছে, ভাতটাও একদম ঠান্ডা হয়ে গেছে। ওভেন তো দূরের কথা, এ বাড়িতে চুলাও নেই। রহমান সাহেব বললেন, ওর জন্য আলাদা মেয়ে রাখতে হবে। তোমাদের কলকাতায় পাঠিয়ে দেওয়ার আগেই আমি আমার আত্মীয়কে বলবো একটা মেয়ে খুঁজে রাখতে। আহনাফ বলল, বাচ্চা মেয়ে না, একটু বয়স্ক হলে ভালো হবে, আমরাও কিছুটা স্বস্তি পাবো। রহমান সাহেব হেসে বললেন, আরে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। রাতে ঘুমানোর সময় মাত্র আরেক ঝামেলা। অরুণিকার একা ঘুমানোর অভ্যাস নেই। আরাফ একটু দূরে তাকে বিছানা করে দিল। সেখানে সে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এবার আর তাকে শান্ত করার কোনো উপায় নেই। সে এখন মায়ের কাছে যাবে। তুর্য অরুণিকাকে করে নিয়ে বলল, একটা গান শুনবে? অরুণিকা কাঁদতে কাঁদতে বলল, শুনবো না, মায়ের কাছে যাব, মাকে আসতে বলো। তুর্য অরুণিকার অনুমতি ছাড়াই গান গাইতে লাগলো। কিছুক্ষণ পর অরুণিকা শান্ত হয়ে গেল। কাঁদতে কাঁদতে সে একদম ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু বাকিদের ঘুম আসছে না। তবুও তারা ঘুম ভাগাভাগি করে নিল, নয়তো দেখা যাবে অরুণিকার ঘুম ভাঙলেও তারা ঘুমের রাজ্যই থাকবে। ভোর 4টা পর্যন্ত আরাফ, তুর্য আর ইমান ঘুমিয়েছে। 4টার পর আহনাফ, ইভান আর তাহমিদ। তবে অরুণিকার ঘুম ভেঙেছে সকাল 10টায়। তারা ভেবেছিল অরুণিকা রাতে কান্নাকাটি করে যদি বাসা থেকে বেরিয়ে যায় তখন আরেক বিপদ হবে। কিন্তু ওর ঘুম তো আরো বেশি ভারী, ভাঙার নামই নেই। 3 দিন তারা নেটওয়ার্কের বাইরে ছিল। রহমত চাচা ছাড়া আর কেউই তাদের সাথে দেখা করতে আসেনি। কারো ফোনে চার্জ নেই, এখানে ফোনে চার্জ দেওয়া সুইচ বোর্ডও নেই। 2 দিন বৃষ্টি পড়েছিল, তাই গরম লাগছে না, তাহলে ফ্যান না থাকার যন্ত্রণাটা নতুন ভাবে যুক্ত হতো। 3 দিন পর রহমান সাহেব একটা পত্রিকা নিয়ে এলেন। পত্রিকার প্রথম পাতার শিরোনাম দেখে মুহূর্তেই তাদের মুখটা বিষণ্ণতা ছেয়ে গেল। অরুণিকা সবাইকে পত্রিকার দিকে তাকিয়ে থাকতে দেখে সেও মাথা ঝুঁকিয়ে দেখল। এক পাশে তার বাবার ছবি। সে হেসে বলল, বাবা, দেখো বাবা, বাবা কি এখন আমাকে নিতে আসবে? পত্রিকার পাতায় মোটা অক্ষরে লেখা, মৈত্রী সোসাইটির গণহত্যা, মৈত্রী গ্রুপের এমডি রাজ শনাক্তকরণ। বাকিদের চিহ্নিত করা যাচ্ছে না। 6 জনেরই চোয়ার শক্ত হয়ে গেছে। ইভান বলল, কে করেছে এসব? রহমান সাহেব বললেন, তোমাদের শত্রুপক্ষ মির্জা গ্রুপ আর তোমাদের থানার ওসি এর সাথে যুক্ত আছে, এটাই অনেকে আন্দাজ করছে। আরাফ অবাক কণ্ঠে বলল, আমাদের থানার ওসি? এটা কিভাবে সম্ভব? উনি তো অরুণিকার মামা হন।